অকস্মাৎ সিথিকে কোলে তুলে নিল নুসাইব। চমকিত চোখে বড় বড় করে তাকালো সিথি। বিচলিত কণ্ঠে বলে উঠল, স্যার করছেন কি? আমি একদম ঠিক আছি, হাঁটতে পারবো আমি, সমস্যা নেই, প্লিজ নিচে নামিয়ে দিন আমাকে। চোখ গরম করে সিথির দিকে তাকালো নুসাইব। ভীত হলো সিথির অন্তঃকরণ। চুপ হয়ে গেল সে। পুনরায় বলে উঠল, স্যার প্লিজ আমাকে নিচে নামান, আমার খুব অস্বস্তি লাগছে, প্লিজ স্যার, সত্যি বলছি আমি হাঁটতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। সিথির বলা কথাগুলোকে তেমন গুরুত্ব দিল না নুসাইব। চোয়াল শক্ত করে সম্মুখে তাকিয়ে হাঁটতে লাগলো। অস্বস্তিতে ঘামতে লাগলো সিথি। গাড়ির কাছে এসে আলগোসে সিথিকে পিছনের সিটে বসিয়ে দিল। ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। সিথি আর নুসাইবের যাওয়ার পানে একদৃষ্টিতে তাকিয়ে রইল তাহসিন। হঠাৎ বক্ষস্থলে চিনচিন ব্যথা অনুভব করলো। সে কি তাহলে একেবারের জন্য সিথিকে হারিয়ে ফেলল? নতুন করে সিথির জীবনে আগমন ঘটল কি তাহলে নুসাইবের? নুসাইব কি সিথির জীবনে পুনরায় আলো নিয়ে এলো? অস্থির হয়ে পড়ল তাহসিন কথাগুলো ভাবতে ভাবতে। ভয় হানা দিল তার চিত্তপটে। তর্জনী আঙুল দিয়ে ললাটে জমে থাকা শ্বেত জলটুকু মুছে নিল সে। না না, সিথিকে অন্য কারো হতে দেওয়া যাবে না। কাল বিলম্ব না করে গাড়ি নিয়ে সেও ছুটল নুসাইবের পিছন পিছন। গাড়ি এসে থামল সিটি হসপিটালের সমীপে। গাড়ি থেকে নেমে পুনরায় সিথিকে কোলে তুলে নিল নুসাইব। অস্থির কণ্ঠে সিথি এবারও বলে উঠল, স্যার প্লিজ, এতগুলো মানুষের সামনে অন্তত আমাকে এভাবে কোলে নিয়েন না স্যার, আমার বেশ লজ্জা লাগছে। সিথির মুখপানে এবার ফিরে তাকালো নুসাইব। সিথির দৃষ্টিতে এসে ধরা দিল রক্তবর্ণ ধারণ করা দুটি চোখ। কেঁপে উঠল সিথির অন্তঃকরণ। আর কোনো বাক্য উচ্চারণ করবার সাহস জোগাতে পারল না সে। একজন মহিলা ডাক্তার চেক আপ করছে সিথিকে। পা দেখতে দেখতে সে হঠাৎ করে পা মোচড় দিল। বীভৎস এক চিৎকার দিয়ে উঠল সিথি। ঘাবড়ে গেল নুসাইব। দ্রুত পায়ে সিথির সান্নিধ্যে এসে দাঁড়ালো। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, ঠিক আছেন আপনি? খুব কি ব্যথা লেগেছে আপনার? সিথি দুই দিকে মাথা নেড়ে না বোধক বোঝালো। অকস্মাৎ ডক্টর নুসাইবের উদ্দেশ্যে জিজ্ঞেস করে উঠল, আপনার ওয়াইফ বুঝি উনি? হকচকিয়ে উঠল নুসাইব। আঁখি জোড়া ঘুরিয়ে নির্নিমেষ সিথির দিকে তাকিয়ে বলে উঠল, নাথিং, কিছুই হয় না সে আমার। কথাটা বলে গট গট পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল নুসাইব। ঘাবড়ে গেল সিথি। নুসাইব কি রাগ করলো নাকি? ডক্টররা আজকাল না জেনে না বুঝে পেশেন্টদের কি উল্টাপাল্টা প্রশ্নই না করে থাকে। তখনই হুড়মুড়িয়ে হসপিটালে ঢুকলো তাহসিন। রিসেপশনের মেয়ের থেকে রুম নম্বর জেনে ছুটল সেই দিকে। হুট করে প্রবেশ করলো কেবিনে। কারো আসার আভাস পেয়ে দরজার দিকে ব্রু কুঁচকে তাকালো ডক্টর, সাথে সিথিও। তাহসানকে এখানে দেখে রেগে গেল সিথি। কিছু বলতে নেবে তার পূর্বেই তাহসিন ডক্টরকে জিজ্ঞেস করে উঠল, ডক্টর, সিথির কি হয়েছে? ঠিক আছে তো ও? ডক্টর সিথির উদ্দেশ্যে তাহসিনকে দেখিয়ে জিজ্ঞেস করে উঠল, উনি কি হন আপনার ফ্যামিলির কেউ? সত্তর তাহসিন বলে উঠল, ও আমার ওয়াইফ, আমি ওর হাজব্যান্ড। রাগে লালবর্ণ ধারণ করলো সিথির চোখ মুখ। নিজেকে সংযত করে অকপটস্বরে ডক্টরের উদ্দেশ্যে বলে উঠল, ছিলাম, বর্তমানে উনি আমার কেউ না। কথাটুকু বলে মুখ ঘুরিয়ে নিল সিথি। মাথা চাড়া দিয়ে উঠল তাহসিনের। আসলেই তো, তারা তো এখন আর স্বামী স্ত্রী নেই। কোনো অধিকার নেই সিথির উপর এখন তার। কেবলমাত্র তার নিজের দোষেই সিথিকে হারিয়েছে সে। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল তাহসিন। ব্রু কুঁচকে তাদের দুজনের দিকে তাকিয়ে রইল ডক্টর। কারো কথারই আগামাথা কিছুই বুঝে উঠতে পারছেন না। তাই এসব বিষয় নিয়ে আর চিন্তা না করে সিথির উদ্দেশ্যে বলে উঠল, তো মিস সিথি, আপনার পায়ে তেমন কিছুই হয়নি, কেবল একটু মচকে গিয়েছিল। কিছুদিন একটু বেড রেস্টে থাকলে আশা করছি ঠিক হয়ে যাবে। আর এখানে আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, যদিও দরকার নেই তেমন, কিন্তু মিস্টার আরহিয়ান নুসাইব চৌধুরী যেভাবে আসার পর থেকে থ্রেট দিয়ে যাচ্ছে, যে করেই হোক আপনাকে 2 দিনের মধ্যে সুস্থ করতে হবে, তাই আশা করছি ওই ঔষধগুলো খেলে আপনি 2 দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। সহসা রুমে প্রবেশ করলো নুসাইব। তাহসিনকে কেবিনে দেখে কিছুটা ব্রু কুঁচকে গেল তার। তাহসিনের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে উঠল, কি ব্যাপার মিস্টার তাহসিন, আপনি এখানে কি করছেন? আপনি এখানে কেন? আপনার কোনো রিলেটিভের কি কিছু হয়েছে যে হসপিটালে এলেন যে? অস্বস্তিতে পড়ে গেল তাহসিন। ইতস্তত বোধ করে বলে উঠল,
আসলে মিস সিথি তো আমার সামনেই পড়ে গিয়ে ব্যথা পেল, তাই আমিও ওনার কন্ডিশন জানতেই এখানে এসেছি। আজ প্রায় 2 দিন পর অফিসে পা রাখলো সিথি। এই 2 দিন সিথিকে পাক্কা রেস্টে থাকতে বলেছেন নুসাইব। এমনকি এই 2 দিন শানকেও পড়াতে যেতে পারেনি ও। কীভাবেই বা যাবে এই ভাঙ্গা পা নিয়ে? অবশ্য এ নিয়ে তেমন কোনো সমস্যাই হবে না, কারণ শানের মাকে সকল ঘটনা আগেই খুলে বলেছে সিথি। আর এতেই তিনি উল্টো পড়াতে আসার জন্য নিষেধ করে দিয়েছেন। এসব ভাবতে ভাবতে ভিতরের দিকে পা বাড়ালো সিথি। সর্বপ্রথম সে গেল নিজের কেবিনে। প্রয়োজনীয় কিছু ফাইল হাতে নিয়ে সে ছুটল নুসাইবের রুমের দিকে। একবার নক করে যখন কোনো সাড়া পেল না, তখন পুনরায় নক করে উঠল। সহসা ভিতর থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কামিন। ভিতরে প্রবেশ করলো সিথি। দেখতে পেল চোখে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত নুসাইব। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো সিথি। অফিস শুরুই তো হলো কেবল, আর এরই মধ্যে এই লোক ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। মানুষ এত কাজ পাগল হয় কিভাবে? অকস্মাৎ সিথির দিকে চোখ তুলে তাকালো নুসাইব। তির্যক চাহনি নিক্ষেপ করে সূক্ষ্ম কণ্ঠে বলে উঠল, তা অফিসে এলেন যে? এই 2 দিন যখন আসেননি, আর কিছুদিন ছুটি কাটিয়ে একেবারেই আসতেন। অবাক হয়ে গেল সিথি। বলছে কি এই লোক? নিজেই ছুটি দিয়ে আবার নিজেই কেমন কথা শোনাচ্ছে। বিস্মিত কণ্ঠে সিথি বলে উঠল, স্যার আপনিই না আমাকে আসতে নিষেধ করলেন? দৃঢ় কণ্ঠে নুসাইব বলে উঠল, স্কিপ ইট। নিন, এই ফাইলগুলো চেক করে নিয়ে আসুন। নিজের কেবিনে এসে সেই তখন থেকে কাজ করে চলছে সিথি। অকস্মাৎ সিথিকে ডেকে পাঠালো নুসাইব। রুমে ঢুকতেই মুখোমুখি হলো তাওসিনের। বিরক্তিতে মুখ কুঁচকে গেল সিথির। না জানি তাকে এই তাওসিনের মুখ আর কতকাল ধরে দেখে যেতে হয়। তাওসিনকে পাশ কাটিয়ে নুসাইবের দিকে এগিয়ে গেল সিথি। গিয়ে জিজ্ঞাসা করলো, ডেকেছিলেন স্যার আমাকে? সিথির দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে নুসাইব বলে উঠল, আপনি নিজ হাতে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসুন। আর হ্যাঁ, মিস্টার তাওসিনের জন্য কফি আনতে ভুলবেন না কিন্তু। তবে সেটা বানিয়ে নিয়ে আসবেন অফিসের কোনো স্টাফদের হাতে। বেশ হাসি পেল সিথির। নিজেকে নিয়ন্ত্রণ করে বেরিয়ে গেল কফি আনবার উদ্দেশ্যে। রেগে গেল তাওসিন। নুসাইবের জন্য কফি কেন বানাতে যাবে সিথি? বরং সিথির জন্য কেবল কফি বানানো উচিত। নুসাইবের হাবভাব মোটেও সুবিধার লাগছে না তাওসিনের কাছে। সে একবার নিজের ভুলের জন্য সিথিকে হারিয়েছে। না না, আর কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না। খুব শীঘ্রই সে সিথিকে নিজের করে ছাড়বে। তার জন্য তাকে যাই করতে হোক না কেন সে তাই করবে। এখন কেবল সময়ের অপেক্ষায়। কফি হাতে কেবল নুসাইবের রুমে প্রবেশ করবে সিথি। সহসা তাকে হ্যাঁচকা টানে একটা খালি রুমের ভিতর নিয়ে এলো তাওসিন। ততক্ষণে কফির কাপ দুটোর অবস্থান হয়েছে ফ্লোরে। আকস্মাৎ এমন হয়ে ঘাবড়ে গেল সিথি। চোখ তুলে তাওসিনকে দেখতে পেয়ে আগুন ফুলকির মতো ক্রোধ অনুভব করলো সিথি নিজের মধ্যে। চিৎকার করে বলে উঠল, কি করতে চাইছো তুমি? কি কারণে আমার পিছু ছাড়ছো না? আর কি চাই তোমার আমার কাছে? কেন বারবার আমাকে বিরক্ত করে যাচ্ছ? সমস্যাটা কি? থমথম কণ্ঠে তাওসিন বলে উঠল, কিছু কথা বলতে চাই। বিরক্ত হলো সিথি। প্রচুর রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, বলো তাড়াতাড়ি, বলে বিদায়ী হও। থমথমে কণ্ঠে তাওসিন পুনরায় বলে উঠল, নিজের বাড়ি ফিরে চলো সিথি। এভাবে একা একটা মেয়ে হয়ে তুমি এই ঢাকা শহরে টিকে থাকতে পারবে না। তার চেয়ে বরং বাড়ি ফিরে চলো। আমার সাথে একই ছাদের নিচে মিলেমিশে থাকি আমরা 3 জন, কেমন? দরকার পড়লে আমি রিমিকে বোঝাবো, ও নিশ্চয়ই আমার কথা রাখবে। প্লিজ সিথি, ফিরে চলো। রাগে বিভৎস হয়ে পড়ল সিথি। চিৎকার করে বলে উঠল, তুমি কি আসলেই পাগল টাগল হয়ে গেছো, নাকি মাথায় কোনো প্রকার সমস্যা দেখা দিয়েছে তোমার? আর নিজের বাড়ি বলতে কি বোঝাতে চাচ্ছ তুমি? ভুলে কি গেলে তুমি নিজে আমার কাছে মুক্তি চেয়েছ? তুমি নিজেই আমাকে তোমার লাইফ থেকে বিতাড়িত করেছিলে। নিজেই এসে বলেছিলে তুমি নাকি রিমির কাছে সকল প্রকার শান্তি পাও, যা আমার কাছ থেকে কোনোদিনও পাওনি। তাহলে আজ কোন মুখে বলছো ফিরে যেতে? লজ্জা করছে না এসব বলতে? আর যে যতই সতী সাবিত্রী হোক না কেন, একজন স্ত্রী কোনোদিনও তার স্বামীর প্রাক্তন স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে থাকতে পারবে না কোনোদিনও। তাই তোমার এসব বেহুদা কথাবার্তা শেষ হলে নিজের মুখ নিয়ে বিদায় হও এবার। আর প্লিজ, হাত জোর করে বলল, আমার পিছু ছাড়ো। কথাটুকু বলে হন হন করে তাওসিনকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল সিথি। আজ মঙ্গলবার, সকাল এখন 8:20। শানকে পড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সিথি। রিক্সা এসে থামলে ভাড়া মিটিয়ে ভিতরে প্রবেশ করলো। সিথিকে দেখে তার কাছে দৌড়ে এলো শান। এ কয়দিনে সিথির সহিত বেশ ভাব হয়েছে শানের। চপলা কণ্ঠে শান সিথির উদ্দেশ্যে বলে উঠল, ম্যাম, আপনি কি জানেন আজকে দ্য গ্রেট শানের বার্থডে?
আজকে কিন্তু সন্ধ্যায় আপনি সুন্দর করে সেজে এসে স্থানের বার্থডে পার্টিতে জয়েন করবেন, কেমন? সিথি শানের সমীপে হাঁটু গেড়ে বসে আলগোছে শানের চিবুক স্পর্শ করে জিজ্ঞেস করে উঠল, তাই বুঝি? শান মাথা নেড়ে সায় জানিয়ে সিথিকে টেনে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল আর দৌড়ে গেল মায়ের কাছে। একটু পর শানের মা এসে হাসি মুখে সিথির উদ্দেশ্যে বলে উঠল, এখন তোমার শরীরটা কেমন? সিথি হাসি মুখে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আগের থেকে বেশ ভালো আছি এখন। শানের মা পুনরায় বলে উঠল, তাহলে ঠিক আছে। আচ্ছা, আজ কিন্তু তাহলে সন্ধ্যায় আসতেই হবে আপনাকে। শানের বার্থডে উপলক্ষে ছোট্ট একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বিপদে পড়ে গেল সিথি। এখন কি বলবে সে? ইতস্তত বোধ করে বলে উঠল, অ্যাকচুয়ালি আমার অফিসই শেষ হতে হতে একদম সন্ধ্যা হয়ে যায়, তার উপর এখানে আসতে আরও লেট হবে, এমনকি পরবর্তীতে ফিরতে আমার বেশ লেট হয়ে যাবে। তাই বলছিলাম কি। টলমল করে উঠল শানের চোখ জোড়া। কেঁদে দিবে এমন অবস্থা। ক্রন্দন সুরে শান বলে উঠল, ম্যাম, শানের বার্থডেতে সবাইকে আসতে হবে, আপনাকেও। কথাটুকু বলে দৌড়ে কোথাও একটা চলে গেল শান। শানের মা এবার সিথির দিকে তাকালো, বিনয়ের সহিত বলে উঠল, প্লিজ ম্যাম, চলে আসবেন আজকে। আপনাকে সহি সালামত আপনার ঠিকানায় পাঠানোর দায়িত্ব আমার। সিথি আর না করতে পারল না, মাথা নেড়ে সায় জানালো। অকস্মাৎ কেউ এসে এক প্রকার জাপটে ধরল সিথিকে। হকচকিয়ে উঠল সে। সিথিকে ছেড়ে চিন্তিত মুখ করে রিদি বেগম বলে উঠলেন, কেমন আছো বৌমা? থুক্কু থুক্কু মা। কেমন আছো বৌমা? থুক্কু থুক্কু মা। অনেক দিন পরে দেখলাম তোমাকে। শুনেছি তুমি নাকি অসুস্থ ছিলে, তা এখন কেমন আছো? ব্রু কুচকে নিল সিথি। উনি প্রায় সময়ই সিথিকে বৌমা বলে ফেলে। এ নিয়ে বেশ অস্বস্তিতে পড়তে হয় সিথির। পুনরায় রিদি বেগমের কথা কর্ণপাত হতে হাসি মুখে জবাব দিল, এখন বেশ আছে আন্টি। রিদি বেগম এবার গদগদ কণ্ঠে বলে উঠলেন, আন্টি কিরে মেয়ে? শাশুড়ি মাই হই। ইয়ে মানে মাই হই। এখন থেকে মা বলে ডাকবে, কেমন? আর শোনো, এই যে এটা ধরো, এটা আমার আর শানের পক্ষ থেকে তোমার জন্য শানের বার্থডে গিফট। এখানে যা যা আছে সব কিছু পরে একদম রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আয়নার সমীপে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো সিথি। পরনে তার লাল জামদানি, শাড়ির সাথে মিল রেখে শেষ আজ নিজেকে সাজিয়েছে। ওষ্ঠে পড়েছে টকটকে লাল রাঙা লিপস্টিক, হাতে মুঠো ভর্তি লাল রঙের কাচের চুড়ি, চুলগুলো স্ট্রেট করে দুই দিকে বিছিয়ে রেখেছে, কানে পড়েছে বিশাল আকারের টানা ঝুমকো। ব্যাস এতটুকুতেই যেন সে এক নতুনত্ব পেয়েছে। সে নিজেকে তৈরি করেছে শানের বার্থডে পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে। সে মোটেও যেত না, কিন্তু রিদি বেগম আর অমির জোরাজোরিতে এক প্রকার বাধ্য হয়ে যেতে হচ্ছে তাকে। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল সিথি। নিজেকে পর্যবেক্ষণ করা শেষ হলে পার্স ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে থাকলো রিকশার আশায়। প্রায় 15 মিনিট পার হয়ে যাওয়ার পরও যখন কোনো রিকশা মিলল না, তখন সামনের দিকে কয়েক কদম হেঁটে একদম মেইন রোডে এসে দাঁড়ালো সিথি। রিকশা ডাকতে নেবে সহসা তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। ব্রু কুচকে গেল সিথির। আকস্মিক গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো তাওসিন। চমকিত হয়ে তাওসিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো সিথি। সিথির দিকে এক দৃষ্টে গভীর নয়নে তাকিয়ে আছে তাওসিন। তাওসিনের এহেন চাহনি দেখে বিরক্ত হলো সিথি। কপাল কুচকে তাকালো তাওসিনের চোখের দিকে। তাওসিনের চোখে আজ একরাশ মুগ্ধতা দেখতে পাচ্ছে সিথি। হঠাৎ সিথিও আটকে গেল সেই মুগ্ধতার বীরে। নির্নিমেষ তাকিয়ে থাকলো সেই গভীর দুটি চোখে। হঠাৎ চৈতন্য ফিরতেই নিজেকে ধাতস্থ করে সামলে নিল সিথি। মুখ ঘুরিয়ে তাকায় অন্যথায়। তখন থেকে কেমন হ্যাংলার মতো তাকিয়ে আছে। কেমন লাগে? বেশ অস্বস্তি হচ্ছে সিথির। আর সইতে না পেরে এবার কিছুটা ধমকের স্বরে তাওসিনের উদ্দেশ্যে বলে উঠল, কি সমস্যা? তখন থেকে এহেন খাম্বার মতো চোখের সামনে দাঁড়িয়ে হ্যাংলার মতো তাকিয়ে আছো কেন? মেয়ে মানুষ কি জীবনে চোখে দেখনি? সরো বলছে আমার সামনে থেকে, নিজের মুখটা নিয়ে সরে দাঁড়াও বলছি। হুঁশ ফিরল তাওসিনের। সিথির বলা প্রতিটি কটু কথা তাওসিনের কর্ণকুহর পর্যন্ত পৌঁছালো। কিন্তু সেসব পাত্তা না দিয়ে তাওসিন বলে উঠল, অনেক দিন পর তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখেছি তো, তাই নিজেকে সামলাতে পারিনি। তুমি তো জানোই, তোমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখলেই আমি বেসামাল হয়ে পড়ি। তাওসানের এহেন নেকা টাইপ কথায় আরও বেশি বিরক্ত হলো সিথি। জাজালো কণ্ঠে বলে উঠল, সরো বলছে আমার সামনে থেকে, দেরি হয়ে যাচ্ছে আমার। কথাটা কর্ণপাত হতেই সহসা তাওসিন জিজ্ঞেস করে উঠল, এই সন্ধেবেলা একা একটা মেয়ে হয়ে কোথায় যাচ্ছ তুমি, তাও আবার এত সেজে গুজে?
কোথায় যাচ্ছ? কাকে দেখাতে? রেগে গেল সিথি। তিক্ত কণ্ঠে বলে উঠল, তোমার মতো নিম্ন প্রকৃতির মানুষকে তা বলতে বাধ্য নই। আমার পথ ছাড়ো বলছে। রাগান্বিত স্বরে তাহসিন বলে উঠল, বলতে তুমি বাধ্য। তাচ্ছিল্যের হাসি হাসল সিথি। থমথমে কণ্ঠে বলে উঠল, সেই বাধ্যবাধকতা থেকে তুমি নিজে আমাকে মুক্তি দিয়ে দিয়েছ তাহসিন। অতীত এত সহজে ভুলে গেলে চলবে না। ব্যথিত নয়নে সিথির দিকে তাকালো তাহসিন। অসহায় কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, ভুললাম না অতীত। এই অতীত আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আচ্ছা চলো, তুমি যেখানেই যাচ্ছ আমি তোমাকে সেখানেই ড্রপ করে দিই। কোনো দরকার নেই। কথাটুকু বলেই সিথি একটা রিক্সা ডেকে তাতে উঠে বসলো। শানের বাড়ির সম্মুখে রিক্সা থামতেই নেমে ভিতরে প্রবেশ করলো সিথি। আশেপাশে চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করতে থাকে চারিপাশ। বাগানের সম্মুখে বিশাল আয়োজন করা হয়েছে। সেখানেই চলছে পার্টি। নানা গান বাজনা আর শোরগোলের শব্দে বিরক্ত হয়ে ভিতরে প্রবেশ করলো সিথি। আকস্মাৎ সিথির দিকে এক প্রকার দৌড়ে এলো রিদি বেগম। চোখের কার্নিশ থেকে কাজল নিয়ে সিথির কানের পিছন নজর টিকা দিয়ে দিল। চপলা কণ্ঠে বলে উঠল, তোমাকে কিন্তু বেশ লাগছে বৌমা। ধ্যাত সিথিমা, কি সুন্দর লাগছে, একদম নতুন বউ বউ। কিঞ্চিত লজ্জা পেল সিথি। এগিয়ে গেল অমির কাছে। সে আপাতত কাজে ব্যস্ত। অমি সিথিকে শানের সহিত বসিয়ে দিয়ে ছুটল রান্নাঘরে সিথির জন্য কিছু হালকা খাবার আনতে। সন্ধ্যা 7:45। বাগানে অহরহ রমণীদের ঝাঁক। মূলত এটা বার্থডে পার্টি, কম সুন্দরীদের মিলন মেলা বললেও ভুল হবে না। যদিও সকল কারসাজি রিদি বেগমের। বার্থডে পার্টি উসিলা মাত্র। তিনি তো তার একমাত্র পুত্র আরিয়া নুসাইব চৌধুরীর পাত্রী খোঁজার জন্য এহেন সুন্দরীদের হাট বসিয়েছেন। ছেলের হাত ধরে তিনি এক এক করে মেয়ে দেখিয়ে যাচ্ছেন নুসাইবকে। তবে দুঃখের বিষয়, তার ছেলের কোনো মেয়েকেই পছন্দ হচ্ছে না। অকস্মাৎ সিথিকে দৃষ্টির সম্মুখে দেখে চোখ দুটো চকচক করে উঠল রিদি বেগমের। সত্তর নুসাইবকে টেনে নিয়ে যেতে লাগলেন সামনের দিকে। মায়ের এহেন পাগলামিতে বেশ বিরক্ত বটে নুসাইব। আকস্মাৎ নুসাইবের ফোনে কল আসায় মাকে বলে ফুল সাইডে চলে গেল কথা বলতে। রিদি বেগম ছেলের কাজে বেশ বিরক্ত হলো। ছেলেটাকে নিয়ে তিনি আর পারেন না। সারাক্ষণ খালি মোবাইল আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে তার ছেলে। সিথির সম্মুখে এসে দাঁড়িয়ে সহসা হাত ধরে পুল সাইডে তাকে টেনে নিয়ে যেতে লাগলেন রিদি বেগম। অবাক হলেন সিথি। বিস্মিত কণ্ঠে বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আন্টি? রিদি বেগম জবাব দেয়, চলো মা, গেলেই দেখতে পাবে। কথা শেষ হতেই কেবলমাত্র মোবাইলটা পকেটে পড়ল নুসাইব। সহসা সম্মুখে নিজের মাকে দেখে কিঞ্চিত বিরক্ত অনুভব করলো সে। যা বুঝলো তার মা তাকে এবার বিয়ে না দিয়ে শান্ত হবেন না। তাই চোখ তুলে তাকালো মায়ের পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণীর উদ্দেশ্যে। দুনিয়াটা যেমন ঘুরপাক খাচ্ছে। চোখ দুটো আটকে গেল সেই তরুণীর মুখপানে। তার সমীপে দাঁড়িয়ে থাকা রমণীর নেশায় নেশাক্ত হলো চোখ জোড়া। বক্ষস্থলে আকস্মাৎ হাত চেপে ধরল সে। তার হৃদযন্ত্রটা আজ তার সাথে নাফরমানি করে বের হয়ে যেতে চাইছে। তাকে রেখে চলে যেতে চাইছে সেই রমণীর কাছে। নিঃশ্বাস ভারী হলো নুসাইবের। আকস্মাৎ মায়ের ডাকে ঘর থেকে বেরিয়ে আসলো সে। তবে তার দৃষ্টি পূর্বের মতোই আটকে রইল সিথির দিকে। প্রথমে নুসাইবকে এখানে দেখে বেশ অবাক হলেও তার এহেন অদ্ভুত দৃষ্টি দেখে অস্বস্তিতে পড়ে যায় সিথি। কেমন এক ধ্যানে তাকিয়ে আছে ছেলেটা। অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো সিথি। সহসা রিদি বেগমের এহেন আজব কথা শুনে চমকে উঠল সে। রিদি বেগম ছেলের উদ্দেশ্যে জিজ্ঞেস করে উঠল, কেমন লাগলো বাবা? নুসাইব বুকের বাঁ পাশে হাত রেখে বলে উঠল, সুন্দর, খুব বেশি সুন্দর। আকস্মাৎ একজন ওয়েটারের সহিত ধাক্কা লেগে পানিতে পড়ে গেল নুসাইব। সাথে সাথেই ওয়েটারও পড়ে গেল। হেসে উঠল রিদু বেগম। চিৎকার করে বলে উঠল, আব্বা, প্রেমের জলে ডুবলা নাকি? পুলের ধারে দাঁড়িয়ে গালে হাত দিয়ে সিথির দিকে তাকিয়ে নুসাইব উত্তর দিল, মা, সত্যি সত্যি প্রেমের জলে ডুবে গিয়েছি আমি। সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সত্তর পা চালিয়ে স্থান ত্যাগ করল সিথি। তখনকার সেই ঘটনার পরে নুসাইবকে আর আশেপাশে কোথাও দেখা গেল না। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল সিথি। 9টার সময় চৌধুরীর বাড়ি প্রস্থান করল সিথি। অনেক জোরাজুরির পরেও যখন সিথি আর থাকতে চাইল না, তখন বাধ্য হয়ে ড্রাইভার দিয়ে সিথিকে পাঠিয়ে দিল তার ঠিকানায়। আজকাল সিথিকে কেমন কেমন চোখে রাখে নুসাইব। চোখে রাখে সর্বদা তাকে। সারাক্ষণ নিজের চোখের সামনে বসিয়ে কাজ করায়। কখনো কখনো কাজ না করিয়েও অযথা নিজের সামনে বসিয়ে রাখে আর নিজে গালে হাত রেখে এক ধ্যানে সিথিকে দেখতে থাকে।
এ নিয়ে সিথির সমস্যার অন্ত নেই। আজকাল অফিসে তেমন কাজ নেই, তবে নুসাইবের যন্ত্রণায় অতিষ্ঠ শিশি। তার মধ্যে আছে সেই তাহসিন নামক মাথা ব্যথা, যা আঠার মতো লেগে থাকে সারাক্ষণ তার আশেপাশে। সব মিলিয়ে অতিষ্ঠ সে। ভাবনায় বিভোর সিথি আকস্মাৎ কারোটাকে চেতনা ফিরে পেল। পিয়ন এসে ডেকে যায়, স্যার আপনাকে ডেকেছেন। নিজেকে ঠিকঠাক করে পুনরায় নুসাইবের রুমের দিকে অগ্রসর হলো সিথি। নক করে রুমে প্রবেশ করলো। নুসাইব সিথিকে কিছু ফাইল দিয়ে বলে উঠল, এখানে বসে ফাইলগুলো চেক করে দিন। সিথি মাথা নেড়ে কাজে মন দিল। অপরদিকে গভীর দৃষ্টিতে সিথিকে একধ্যানে পর্যবেক্ষণ করে চলছে নুসাইব। বেশ অস্বস্তি লাগছে সিথির কাছে, কিন্তু কিছুই বলতে পারছে না। তাই আর মাথা না ঘামিয়ে কাজে মন দিল সিথি। বেশ কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর হঠাৎ কেশে উঠল নুসাইব। তার কাশি থামাবার নয়। ঘাবড়ে গেল সিথি। ব্যস্ত হাতে পানি এগিয়ে দিল নুসাইবকে। সহসা নুসাইবের বলা কয়েকটা বাক্য কর্ণগোচর হতেই লজ্জায় মিলিয়ে গেল সে। নুসাইব নিজের কাশি থামিয়ে অন্যথায় চোখ ঘুরিয়ে সিথির উদ্দেশ্যে বলে উঠল, নিজের ওড়না সামলান আগে। আপনার পরিহিত ড্রেসের সামনের নেক যে বেশ বড়, সেদিকে খেয়াল আছে তো আপনার নাকি? দ্রুত নিজেকে ঠিক করে নিল সিথি। আর এক মুহূর্ত সেখানে অবস্থান করতে পারল না সিথি। লজ্জায় সব কিছু ভুলে আগে নিজের রুমের দিকে ছুটল। সিথির এহেন দৌড় দেখে মৃদু হাসল নুসাইব। কাল অফিসে একটা পার্টি আছে, সেই সুবাদে সকলকে অফিস শেষে ডাকা হয়েছে। নুসাইব সকলের উদ্দেশ্যে বলে উঠল, কাল সন্ধ্যা 7টা থেকে হোটেল শেরাটনে আমাদের কোম্পানির 25 বছর পূর্তিতে একটা বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। তাই আপনারা সকলে সেখানে উপস্থিত থাকবেন আশা রাখি। আর এগুলো একজন স্টাফকে ইশারা করে বলল, সকলের হাতে দিয়ে দিন। একজন স্টাফ এক এক করে সকলের হাতে একটা একটা করে প্যাকেট ধরিয়ে দিল। সকলে যখন প্রশ্নবোধক দৃষ্টিতে নুসাইবের দিকে তাকিয়ে, নুসাইব তখন সকলের প্রশ্নের উত্তরে বলে উঠল, এগুলো কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলের জন্য উপহার। সো দেখা হচ্ছে কাল। সকলে মাথা নেড়ে সায় জানিয়ে যে যার মতো চলে গেল। আর সেদিকে টেনে হেঁচড়ে নিজের সহিত নিয়ে যেতে লাগলো নুসাইব। আজ প্রায় 10 থেকে 15 দিন হবে নুসাইব তাকে জোর করে নিজের সাথে গাড়িতে করে নিয়ে হোস্টেলে গিয়ে নামিয়ে দিয়ে আসে। এসব আর সিথির ভালো লাগে না। না যেতে চাইলে টেনে হেঁচড়ে নিয়ে যায়। বিকেল 4:20। আজকে সন্ধ্যায় পার্টি উপলক্ষে 2 ঘন্টা আগেই অফিস শেষ হয়েছে সকলের। এই 2 ঘন্টা কেবল নিজেদের তৈরি করে সঠিক সময়ে পার্টির এরিয়ায় উপস্থিত থাকার জন্য দেওয়া হয়েছে। সিথি যখন চুপি চুপি অফিস থেকে বের হতে যাচ্ছিল, সহসা তাকে পাকড়াও করে ফেলল নুসাইব। প্রতিদিনকার মতো আজকেও নিজে ড্রাইভ করে পৌঁছে দিয়ে যায় সিথিকে। আজকাল নুসাইবের এহেন পাগলামতে আর বিরক্ত হয় না সিথি। অভ্যেসে পরিণত হয়ে গেছে ব্যাপারগুলো। তাই বিরক্ত প্রকাশ না করে বেশ কিছুটা এনজয় করছে সে। সিথি আবার বসে পড়ল অফিস থেকে দেয়া পার্সেল ওপেন করতে। পার্সেল খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো হাফ সিল্কের একটা কালো রঙের শাড়ি, চুড়ি, কিছু অর্নামেন্টস আর বেশ কিছু মেকআপ আইটেম। মাথায় হাত পড়ল সিথির। এগুলো যে নুসাইব চৌধুরীর কারসাজি তা বুঝতে ব্যাগ পেতে হলো না তার। লেগে পড়ল নিজেকে তৈরি করার উদ্দেশ্যে। ঘড়িতে সময় দেখে নিল সিথি, সন্ধ্যা 6:40। পুনরায় নিজেকে একবার আয়নায় দেখে নিল। খারাপ না, বেশ ভালোই লাগছে। আকস্মাৎ গাড়ির হর্ন শুনতে পেল সিথি। মৃদু হাসল সে। নিশ্চয়ই নুসাইব এসে গেছে। পার্স নিয়ে ছুটল সিথি নিচে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার মোড়ে দেখতে পেল চিরচেনা সেই গাড়িটি। এগিয়ে গেল সেই দিকে। গাড়ি থেকে বেরিয়ে এলো মধ্যবয়স্ক এক লোক। গায়ে তার ড্রাইভারের পোশাক। বুঝতে পারল ইনি ড্রাইভার। অন্তঃকরণে বিষণ্ণের মেঘেরা এসে হানা দিল। সে আশা করেছিল নুসাইবকে, কিন্তু তার পরিবর্তে ড্রাইভারকে দেখে বেশ খারাপই হলো সিথির চিত্ত। যেতে ইচ্ছে করছে না তার এখন। সিথির উদ্দেশ্যে ড্রাইভার বলে উঠল, ম্যাডাম গাড়িতে উঠে বসুন। স্যার প্রচুর ব্যস্ত, তাই আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। নুসাইব কি এতটাই ব্যস্ত যে তাকে পিক আপ করার সময়টুকুও নেই? বিষণ্ণ মনে পিছনের সিটে গিয়ে বসে পড়ল সিথি। গাড়ি এসে থামলো হোটেল শেরাটনের সামনে। আলগোসে গাড়ি থেকে নেমে পড়ল সিথি। মৃদু কদমে এগুতে লাগলো সামনের দিকে। হোটেলে প্রবেশ করে লিফটে উঠল। লিফটে এসে থামলো 4 নম্বর ফ্লোরে। চারপাশে বেশ শোরগোল, তার সাথে জোরে মিউজিকের শব্দ তো আছেই। চোখ মুখ কুঁচকে সেই দিকে পা বাড়ালো সিথি। নিজের কিছু পুরনো ক্লায়েন্টদের সহিত ব্যস্ত নুসাইব। হাতে হাতে ওয়াইনের গ্লাস, ফাঁকে ফাঁকে ওষ্ঠ স্পর্শ করছে তাতে। আকস্মিক নুসাইবের চোখ গেল প্রবেশ পথের দিকে। সত্তর বক্ষস্থলে দগ করে উঠল তার। হৃদযন্ত্রটা ত্বরান্বিত বাড়িয়ে তুলল নিজের স্পন্দন। কালো শাড়ি পরিহিতা নারীকে দেখে চমকালো তার শ্বাসনালী। উষ্ণ হয়ে উঠল নিঃশ্বাস।
পাল্লা দিয়ে ভারী হয়ে উঠল নিঃশ্বাসের গতিবেগ। নেশাক্ত হলো তার নয়নজোড়া। প্রিয়দর্শিনীর উপর থেকে আজ যেন চোখ ফেরানো দায় নুসাইবের। কেবল নুসাইব না, পার্টির প্রায় বেশিরভাগ ছেলে হাঁ করে তাকিয়ে পর্যবেক্ষণ করছে সিথিকে। সিথি নামের শান্তশিষ্ট মেয়েটা যে এতটা সুন্দরী হবে তা হয়তো কারোরই ধারণা ছিল না। সব সময়ের সাদামাটা মেয়েটাকে সামান্য শাড়ি আর হালকা মেকআপে যে এতটা আকর্ষণীয় লাগতে পারে তাই বা কে জানত। অস্বস্তিতে পড়ে গেল সিথি। কেমন করে তাকিয়ে আছে সকলে তার দিকে। সামনের দিক এগিয়ে গেল সে। কারো ডাকে ঘোর কাটল নুসাইবের। সিথিকে চোখের সমীপে দেখে মৃদু হাসল নুসাইব। নারী নামক এই প্রাণী বেশ অদ্ভুত। কেমন করে তারা পারে একজন পুরুষের সর্বত্র নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে। এই যেমন নুসাইবের হৃদযন্ত্রটা নিয়ে সিথি কেমন তবলা বাজাচ্ছে। কেক কাটার পর্ব চুকে যেতেই কেউ একজন পার্টিকে আরও রমরমা করতে কাপল ড্যান্সের অফার করলো। সত্তর হই হই করে উঠল সকলে। শুরু হলো কাপল ড্যান্স। সহসা সিথিকে এক প্রকার টেনে ড্যান্স ফ্লোরে নিয়ে গেল নুসাইব। কেবলমাত্র পার্টিতে অ্যাটেন্ড করেছে তাওসিন। একটা কাজে আটকা পড়া বাহুল্য, এখানে আসতে বেশ লেট হয়ে গেছে তার। যদিও সে এখানে আসতো না, কিন্তু কেবলমাত্র এক পলক সিথিকে দর্শনের লোভে এখানে এসেছে। আজকাল সিথিকে দেখার তৃষ্ণা তার কেবল বেড়েই চলেছে। যতই দেখুক না কেন মন ভরে না। মায়ের কথাটাই বুঝি সত্যি হলো আজ। সে হিরে ফেলে জেনে শুনে কাছে গিয়ে হাত দিয়েছে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বেশ বড় এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে চোখ ঘুরিয়ে মনোযোগ দিল ড্যান্স ফ্লোরে। নড়ল তাওসিনের। ড্যান্স ফ্লোরে ওটা সিথি না? কার সাথে নাচছে ও? কেমন স্যাত করে উঠল বক্ষস্থলে। তখনই নজর এসে ধরা দিল সিথির সাথে থাকা ছেলেটির মুখ। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করতে প্রয়াস চালালো তাওসিন। দেখতে পেল সিথিকে জোর করে তার সহিত ড্যান্স করাচ্ছে নুসাইব। আকস্মিক সিথিকে পাজা কোল করে তুলে নিল নুসাইব। সহ্য হলো না আর তাওসিনের। চোখ বুজে নিল সে। না, এই নুসাইবকে আর কোনো প্রকার সুযোগ দেওয়া যাবে না সিথির আশেপাশে ঘোরা। আজকেই সে নিজের মনের অন্তরালে লুকিয়ে থাকা সকল কথা তুলে ধরবে সিথির কাছে। দরকার পড়লে ডিভোর্স দিবে রিমিকে সে, তাও তার যে করে হোক সিথিকে চাই। সিথিকে ছাড়া মোটেও ভালো লাগে না তার। কেমন বেঁচেও মৃত লাশের মতো আছে সে। যে ভুল করেছে সে পুনরায় সেই ভুল আর নয়। এতদিনে বেশ বুঝতে পেরেছে সে ভালোবাসলে কেবল সিথিকেই বেসেছে। আর মানসিক শান্তি কেবলই সিথি। কি খেয়ে যে সেদিন সে বলেছিল সিথিকে তার সব সুখ নাকি রিমি। মিউজিক অফ হতেই রাগে গজগজ করতে করতে একপাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল সিথি। ক্ষণকাল বাদে নুসাইব এসে পাশে দাঁড়ালো। গলা ঝেড়ে নিজের উপস্থিতি জানান দিল। সিথি রাগান্বিত মুখশ্রী নিয়ে ফিরে তাকালো নুসাইবের দিকে। কিছু বলতে নেবে সহসা ফোন কল বেজে উঠল সিথির। ফ্লাওয়ার শপের সম্মুখে দাঁড়িয়ে আছে তাওসিন। হাতে তার একগুচ্ছ কালো গোলাপ, যা সিথির বেশ পছন্দ। আজকে সে এই কালো গোলাপ দিয়ে সিথিকে প্রপোজ করবে পুনরায়। গোলাপগুলো হাতে নিতে খুশি মনে হোটেলের উদ্দেশ্যে ফিরে এলো তাওসিন। আকস্মাৎ সিথির হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। ব্রু কুচকে সিথির মুখপানে তাকালো নুসাইব। কিছু জিজ্ঞেস করতে নেবে তার পূর্বেই পাগলের মতো ছুটতে লাগলো সিথি। ঘাবড়ে গেল নুসাইব। সিথির পিছন পিছন ছুটতে লাগলো সেও। চোখের জল মুছতে মুছতে দৌড়াতে লাগলো সিথি। যে করে হোক আজ রাতেই তাকে চট্টগ্রাম ফিরতেই হবে। এই এক বাবা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। হতে পারে পালক বাবা, কিন্তু সম্পর্কটা তো রক্তের সম্পর্কেরও উপরে। ঢাকায় আসার পরেও প্রায়ই কথা হতো ইকবাল সাহেবের সহিত সিথির। ফোন দিয়ে তিনি প্রায় কাঁদতেন মেয়ের এমন জীবন নিয়ে। তিনি চেয়েও কিছু বলতে পারলেন না। সেই আফসোসই তিনি করে যেতেন সর্বদা। বাবার সেই কান্না শুনে কেঁদে ফেলত সিথিও। আর আজকে সেই বাবা মৃত্যুর পথযাত্রী। বুকটা কেঁপে উঠল সিথির। আর ভাবতে পারছে না সে। মেইন রোডের মোড়ে এসে কোনো দিক বিচার বিবেচনা না করেই পাগলের মতো ছুটতে লাগলো সিথি। আশেপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। পিছন থেকে সিথিকে পাগলের মতো ডেকে চলছে নুসাইব, কিন্তু সিথির সেদিকে কোনো খেয়াল নেই। সে দিক বেদিক বিচার না করেই রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলছে। আকস্মিক সিথির নাম ধরে এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে উঠল নুসাইব। একটা ট্রাক এসে হঠাৎ ধাক্কা দিল সিথিকে। ছিটকে প্রায় অনেকটা দূরে গিয়ে পড়ল সিথি। পুনরায় সিথির নাম ধরে এক গগন বিদারী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল নুসাইব। কেটে গেছে প্রায় 5টি বছর। আজ ফেব্রুয়ারির 7 তারিখ। আজকেই এই দিনে সকলকে ছেড়ে পরলোকে গমন করেছে সিথি। রেলিংয়ে পা ঝুলিয়ে আকাশের দিকে মুখ করে কিছু একটা খুঁজতে ব্যস্ত নুসাইব। সহসা তার চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যার আভাস পেল নুসাইব।
প্রায় 5 বছর পূর্বে আজকের এই দিনে স্মৃতিকে নিজের মনের গহীনে লুকিয়ে রাখা অনুভূতি সম্পর্কে অবগত করতে চেয়েছিল সে, কিন্তু তার পূর্বেই এক গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করল নুসাইব। আজও অব্যক্ত রয়ে গেল তার অনুভূতিগুলো। হঠাৎ দুয়ার থেকে একটা মিউজিক টন করে কর্ণকুহর এসে ধরা দিল। বাতকো তেরি হাম ভুলা না সাকে, হোকে জুদা হাম না জুদা হো সাকে, দিল হে হেম জিন্দাহার ঘাড়ি তো কাহি, হোকে জুদা হাম না জুদা হো সাকে। টোনটা হঠাৎই আবার মিলিয়ে গেল যেন কোথায়। চোখ বুজে নিল নুসাইব। প্রতিনিয়ত নিজের অনুভূতিগুলোর সহিত যুদ্ধ করে চলছে সে, আর পারছে না। তার এই অব্যক্ত প্রণয় তাকে চিরকাল কুরে কুরে খাবে। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটিতে একটি লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।